নূরের উপর হামলা প্রমাণ করে হাসিনার সঙ্গে দোসররাও সক্রিয় বলছেন শামসুজ্জামান দুদু। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি বলছেন বুলু। জানাবো সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না বলছেন মঞ্জু। জানিয়ে দিব জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে বলছেন রুমিন ফারহানা। জানাবো আইন শৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে বলছেন জোনায়েদ সাকিব। এবং সর্বশেষ জানাবো ভারতে বসে বিশ্ববিদ্যালয় চালু করলেন আওয়ামী লীগ নেতা হানিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নূরের উপর হামলা প্রমাণ করে হাসিনার সঙ্গে দোসররাও সক্রিয় বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নূর ও খন্দকার লুৎফর রহমানের উপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। দুদু বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই মানুষ মনে করেছিল স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ স্থিতিশীল হবে, নিরাপদে বসবাস করা যাবে, চলাফেরা করা যাবে। কিন্তু ১ বছরের মধ্যেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তা মর্মান্তিক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদের হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাদের উপর হামলায় জড়িতরা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হোক। তিনি আরো বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, আর যারা ২৪-এর গণ অভ্যুত্থানে আহত হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তারা বিপদগ্রস্ত হবে, তা মেনে নেওয়া যায় না। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের উপর জুলুম করেছে, লুটপাট করেছে, আর জাতীয় পার্টি তার সমর্থন দিয়ে গেছে। ১৪ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে। তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু নুরুল হক নূর ও খন্দকার লুৎফর রহমানের উপর হামলার এই প্রমাণ পেয়েছি হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। ভারত বাংলাদেশ গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা উৎসাহ দিয়েছেন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ দেশে যেভাবে লুটপাট করেছে, গুম হত্যা করেছে, গত ৫৪ বছরে এরকম আর কেউ করেনি। আর সেই খুনি হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তিনি বলেন, তারা শুধু শেখ হাসিনাকেই নয়, হাজার হাজার লুটপাটকারীকেও আশ্রয় দিয়েছে। এই ভারত বন্ধুর নামে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, আমাদের বিপদে রাখতে চায়। যখন বাংলাদেশে পানির দরকার তখন তারা দেয় না, আর যখন দরকার নেই তখন তারা বাঁধ খুলে দেয়। ভারতের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ভারতের ধ্বংস চাই না, বন্ধুসুলভ আচরণ চাই। আপনারা গণহত্যাকারী লুণ্ঠনকারীদেরকে আশ্রয় দিয়ে আবার বাংলাদেশের বন্ধুত্ব দাবি করছেন। একসঙ্গে তো দুটি যায় না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভালো নির্বাচন না হয়, বেগম খালেদা জিয়ার দল ক্ষমতায়ন না আসতে পারে, আমাদের নেতা তারেক রহমান যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, নানা ষড়যন্ত্র চলছে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, পিআর পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালীতে, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তরবঙ্গের কোনো নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি। বরকতুল্লাহ বুলু বলেন, জামাত সহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায়, কারণ তারা জনগণের কি হবে সেটা ভাবে না। আপনি এলাকায় যাকে ভোট দিবেন তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দুঃখে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগিতা পাবেন। সুতরাং জনগণ পিআর নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না বলছেন মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নূরের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এটা খুবই দুঃখজনক। অতীতে নির্বাচনে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন, প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লটারির মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচনের সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, বলছেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে, এরকম একটা যে শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে। আমরা তো দেখছি এই জামায়াতে ইসলামীকে সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই। তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? জামায়াতের নেতাকর্মীরা ভুল বদল করেছে। মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে? এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না। আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, বলছেন জোনায়েদ সাকিব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। এর আগে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে এই বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলো হলো নাগরিক ঐক্যে গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ঐক্য ফ্রন্ট। এর আগে গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে জোনায়েদ সাকিব সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা দুটি বিষয় প্রধান উপদেষ্টাকে বলেছেন। একটি হলো নির্বাচনী পরিবেশ এবং অন্যটি বিচার ও সংস্কার। তিনি বলেন, সরকার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারেনি, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। জোনায়েদ সাকিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টাকে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বিচার ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিচার দৃশ্যমান করা যেমন জরুরি, তেমনি সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও জরুরি। যেসব বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট নয় কিন্তু দলগুলো একমত হয়েছে, সেগুলো বর্তমান সরকারকে অধ্যাদেশের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন তারা, যেটি পরে সংসদ বৈধতা দেবে। জোনায়েদ সাকিব বলেন, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট কিন্তু ঐকমত্য হয়নি, সেগুলোর ফয়সালা জনগণ করবে। সেই জন্য আগামী নির্বাচনের নাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করার পরামর্শ দিয়েছেন তারা। তিনি বলেন, একই সঙ্গে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে। অন্যদিকে ৫ বছর ধরে জাতীয় সংসদ হিসেবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজ করবে। ভারতে বসে বিশ্ববিদ্যালয় চালু করলেন আওয়ামী লীগ নেতা হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ নানা অনিয়মের মাধ্যমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেন শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। সে সময় ক্ষমতার দাপটে স্ত্রী ফৌজিয়া আলমের নামে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছিলেন হানিফ। ট্রাস্টি বোর্ডে হানিফ নিজেও সদস্য ছিলেন। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। ২২টি শর্তে সে সময় বিশ্ববিদ্যালয়টি খোলার অনুমোদন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, যার অধিকাংশ শর্ত না মেনেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছিলেন আলোচিত সমালোচিত নেতা হানিফ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কুষ্টিয়া জেলা পরিষদের বাণিজ্যিক ভবনের ২টি ফ্লোরে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েছিল হানিফের বিশ্ববিদ্যালয়টি। ওই দিন নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছিল ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ে কাজ চলমান অবস্থায় রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দেশের আলোচিত নেতা হানিফ পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে হানিফ কলকাতার একটি ভাড়া ফ্ল্যাটে রয়েছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে হানিফ ভারতে পালিয়ে গেলেও দেশে তার সাম্রাজ্য একেবারেই ভেঙে পড়েনি। ভারতে বসেই নানা অনিয়মের মধ্যে দিয়ে অনুমোদন নেওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করেছেন হানিফ। সেখানে বসেই মঞ্জুরি কমিশন থেকে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। চলতি বছর থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন নিয়েছেন। ধুমধাম করে শুরুও করেছেন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ৫ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক, অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী।
কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের 7ম ও 8ম তলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে এখন আর ছাত্র জনতার হামলার কোনো ক্ষতচিহ্ন নেই। আধুনিকতার ছোঁয়ায় সাজানো হয়েছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। তবে আশ্চর্যের ব্যাপার, গণঅভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যে এসব কিছু করেছেন পলাতক নেতা হানিফ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।